প্রিয় দর্শক, শুরুতেই বলে নিচ্ছি, আজ আমাদের অতিথি হিসেবে আছেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে লেখক কলামিস্ট অজয় দাশগুপ্ত। শুরুতে ওনার নাম বললাম এই কারণে যে ওনার জন্যই আপনারা অনেকে অপেক্ষা করেন। এই যে আমি যে ভূমিকা দিব তার চেয়ে ওনার নাম বলাটা আপনাদের কাছে বেশি আমার মনে হয় যে আকর্ষণীয় হবে। এই জন্যই অজয় দাশগুপ্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব অজয় দাশগুপ্ত, আপনি নিশ্চয়ই এর মধ্যে অবগত আছেন যে গতকালকে আমাদের একটা বড় ঘটনা ঘটেছে, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে তাদের প্রথম যে বিচারটা করেছে এই দফায়, আহ, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওনাদেরকে এই গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে ওনাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং রাজসাক্ষী হওয়ার কারণে ওই সময়ের যিনি আইজিপি ছিলেন আহ তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায় নিয়ে কালকে দেশে অনেক কিছু হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে ঠিক বলবো না আমি, মানে ওয়েবসাইটের মাধ্যমে একটা লকডাউন আহ্বান করা হয়েছে। তার প্রতিক্রিয়া আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, যানবাহন চলেনি, অনেকটা হরতালের মতো পরিস্থিতি ছিল। 32 নম্বরের সামনে ভাঙচুর হয়েছে, এক্সকাভেটর নিয়ে, দুটো এক্সকাভেটর নিয়ে সেখানে গিয়েছিল ভাঙতে। যতটুকু অবশিষ্ট আছে সেটাকে ভেঙে খেলার মাঠ বানানোর জন্য তাদের আগ্রহ ছিল। পুলিশ এবং সেনাবাহিনী সেটাকে প্রতিরোধ করেছে। ওখানে সারাদিনই প্রায় মোটামুটি মানে থেমে 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 অনেকটা যুদ্ধর অবস্থা ছিল, কারণ আমি এটা জানি এই কারণে ওই জায়গাটা আমার বাসা থেকে একদম কাছে। যে তার কিছু তাপ উত্তাপ আমিও টের পেয়েছি। আহ, এমন বাস্তবতায় এই যে ঘটনাটা ঘটলো, এটা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা ধরনের রিয়েকশন হয়েছে। আমি একটু বড় করেই বললাম ভূমিকাটা। আপনি এখন আপনার অভিমতটা বলেন, যে আপনার কি প্রতিক্রিয়া, ওখানে থেকে আপনি কি অনুভব করেছেন, কি ভেবেছেন, আপনাদের যারা প্রবাসী বাঙালি আছেন যারা ওখানে, তাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখেছেন, এটা একটু আমি বুঝতে চাচ্ছি। এখন প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাই এবং আমার এই অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা আমাদের ভালোবাসেন, আশা করি তাদের প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো। প্রথম কথা হচ্ছে, গতকালকে কিন্তু সারা পৃথিবীর বাংলাদেশের মানুষ এই ঘটনাটা অবলোকন করেছে। নট অনলি বাংলাদেশ, এবং বাংলাদেশের চাইতেও বহুগুণে বেশি প্রবাসী বাংলাদেশিদেরকে আক্রান্ত করেছে। এবং আপনি অবাক হবেন যে এক এক সময় ইন্টারনেটের স্পিড কমে যাচ্ছিল, কারণ বোঝা যাচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ এগুলো ভিউ করছে ফ্রম দ্য আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এবং জি। কালকে আপনি যেটা বললেন, কোনো পক্ষে না গিয়ে আমি প্রথমে একটা কথা বলি, যে আমাদের দেশে কিন্তু এই ফাঁসি ফাঁসি এবং মৃত্যুদণ্ড এটা একটা খেলার মতো হয়ে দাঁড়িয়েছে। এটা যে প্রজন্ম আজকে মাঠে নেমে চিৎকার করছে, আপনি যখন, অনেকগুলো প্রসঙ্গ এসছে তো একটা একটা করে বলি, যে তরুণ তরুণীদেরকে আমি দেখি অশুদ্ধ বাংলায়, অপ্রমিত বাংলায় কেমন করে জানি মিলিটারির সাথেও কথা বলছে। আমি খুব শঙ্কিত হই আপনার, কারণ ধরেন যে একটা সময় ছিল যখন, এখানে একটা কথা আপনাকে বলতেই হবে, আপনি ফাঁসি দিয়েছেন ঠিক আছে, ফাঁসির আদেশ দিয়েছেন তাই না, কিন্তু আপনার সাথে শেখ হাসিনার একটা তফাৎ আছে। শেখ হাসিনা আগে এগুলিকে কারাগারে ঢুকিয়ে কবজা করে তারপর ফাঁসি দিয়েছে। তার মানে কি, তুমি আমার হাতে আছো, বিচারের যা ট্রায়াল হবে সেটা তোমাকে ভোগ করতেই হবে। সেটা যদি তুমি নির্দোষ হও, চলে চলে যাও যদি ট্রায়াল বলে, আর যদি কোর্ট বলে যে না, যাবজ্জীবন হবে, যাবজ্জীবন হবে, যাবজ্জীবন তো হয়েছিল তাই না কারো কারো। এবং আপনার যাকে ফাঁসি দেওয়া তাকে ফাঁসিয়ে দিয়েছে। সো শি ইজ মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড মোর, আমি বলবো ক্যাপেবল, অনেক সক্ষম। এটা যেটা করেছে, ধরেন আমার প্রথম যেটা আমি বলতে চাই, আপনি নিশ্চয়ই একটা টার্মের সাথে পরিচিত আছেন, আলোচনাটা সিরিয়াস হওয়া উচিত, সেটা হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট। জি। ক্যাঙ্গারু কোর্ট কি আসলে, হোয়াট ইজ ক্যাঙ্গারু কোর্ট? আমরা যে দেশে থাকি, এই অস্ট্রেলিয়া, এটি হচ্ছে ক্যাঙ্গারুদের দেশ। ক্যাঙ্গারু পৃথিবীর অন্য দেশে কেন পাওয়া যায় না? কারণ ক্যাঙ্গারু উঠতে জানে না, সে যেতে পারে না এই অন্য দেশে, যদি না তাকে নিয়ে গিয়ে জাদুঘরে রাখা, মিউজিক কি বলে, জুতে রাখা হয়। এই না হলে কিন্তু সে যেতে পারে না, কারণ তার উর্বর ক্ষমতা নাই। এই কারণে কয়েকটা প্রাণী আছে অস্ট্রেলিয়ায়, এগুলো ইউনিক প্রাণী। যাই হোক, কেন ক্যাঙ্গারু কোর্ট বলে? কারণ ক্যাঙ্গারু হাঁটতে পারে না, ক্যাঙ্গারু লাফিয়ে চলে। বুঝতে পেরেছেন? এক একটা স্টেপে অনেক দূর চলে যায়, লাফায় লাফায়, এক পায়ে এরকম লাফাতে লাফাতে বাচ্চাটা থলেতে থাকে, চলে যায়। তো তোমরাও তো তাই করেছো, লাফিয়ে লাফিয়ে কাজ করেছো, কনসিস্টেন্টলি কাজগুলি করেনি। বুঝতে পেরেছেন? এই কারণে ক্যাঙ্গারু কোর্ট কথাটা চালু হয়েছে। এবং ক্যাঙ্গারু কোর্ট সাধারণত মিন করে যে দ্যাট
পানিশমেন্ট হ্যাজ বিন ডিসাইডেড বিফোর দ্য ট্রায়াল। এই এই বিচারটা আসলে আগেই নির্ধারিত হয়েছিল, এবং এখানে যথেষ্ট আইন প্রমাণ কাগজপত্র ইত্যাদি দাখিল করার আগেই ওই যে বললাম, হ্যাঁ, 1 স্টেপ ফরওয়ার্ড টু 2 স্টেপ ব্যাকওয়ার্ড, 2 স্টেপ ফরওয়ার্ড টু 4 স্টেপ ফরওয়ার্ড করে করে এইটাকে জায়েজ করে কালকে একটা মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে। এখন ধরেন আপনি যদি এটা এই আইনের চোখে দেখেন, এখন আইন যেটা করেছে এটার বিরুদ্ধে বলা তো আইন বিরোধী কথা বলা, তাই না? আইসিটির বিরুদ্ধে কথা বলতে গেলে আইন বিরোধী কথা বলতে হবে। কিন্তু আমরা যদি আইনের দিকে শ্রদ্ধাশীল হই আইনের প্রতি, তাহলে এই ধরনের একটা ক্যাপিটাল পানিশমেন্ট যাকে দেওয়া হচ্ছে, তিনি কয়েক দফার বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। এটা কিন্তু আমাদের দেশের কথা বলছি আমি, আমাদের দেশের উনি সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি বঙ্গবন্ধুর কন্যা, এবং তার সবচেয়ে বড় পরিচয় আমি মনে করি তিনি বঙ্গবন্ধুর কন্যা। এখন বঙ্গবন্ধুর কন্যা বলে আপনি খুন করে পার পেয়ে যাবেন তা নয়, কিন্তু তাকে বিচার করতে হলে যথেষ্ট ন্যায্যতা এবং স্বচ্ছতার প্রয়োজন ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি কি জানেন, এইটা তো পারবে না। আপনাকে আমি দেখেন, অনেক অনেক ভারী ভারী কথা হচ্ছে, একটা হালকা গল্প বলি আপনাকে। হ্যাঁ, পাগলা গারদে দুইটা পাগল ছিল, বুঝছেন? তো এক পাগল আইসা বলতেছে ইয়ে রে, জেলারে রে, বলে স্যার কালু তো ভালো হয়ে গেছে। বলে কালু কেমনে ভালো হবে, কালু তো একেবারে বদ্ধ উন্মাদ, তুই কেমনে বুঝলি ভালো হয়েছে? বলে জামাল পড়ে গেছিল পুকুরে, সাঁতার জানে না, কালু গিয়া তুলে নিয়ে আসছে। বলছে বলিস কি, ডাক তো দেখি। তো ডাকছে, তো কালু তো মাথা নিচু করে দাঁড়ায় আছে। বলছে কালু তুমি কি এরকম ওর জান বাঁচাইছো? কয় হ হুজুর। কয় কিভাবে আসলো এই অনুভূতি তোমার? কয় হালায় সাঁতার জানে না, ওইখানে পইরা মরা মরা হয়েছে, আমি গিয়া তার জানের ইয়া নিয়ে বাঁচাই নিয়ে আইছি, লুঙ্গি কোচা মাইরা। কয় খুব ভালো করছো, তোরও তো আমি কয় কিছুদিনের জন্য রিলিজ দিব, তুই বাড়ি যা, মাথা ঠান্ডা করে চল, তুই আর পাগলা গারদে থাকিস না। তো রিলিজ লেটারটা লিখতে লিখতে সই করার আগে জিজ্ঞেস করছে, আচ্ছা তুই যে ওরে তুলছস কালু রে, ও কই? কয় স্যার পুরা ভিজা গেছে, তো ওরে গলায় দড়ি দিয়ে গাছের লগে ঝুলাই দিয়ে আইছি যাতে শুকাইতে পারে। বুঝছেন? কয় কতক্ষণ আগে দিছস? কয় 1 ঘন্টা আগে। কয় হারামজাদারা আবার ঢুকা জেলে। বুঝছেন? এখন কারণে আবার ঢুকা। এই ফাঁসি তো ফান, এই ফাঁসি ফার্স। ফার্স এই কারণে আপনি তাকে আনতে পারবেন না, তাই না? আমাদের চোখের সামনে 15 বছর ধরে দোদণ্ড প্রতাপে শাসন করা এই আওয়ামী লীগ সারা বাংলাদেশ চেষ্টা করে মেজর নূরকে আনতে পারে নাই, তাই না? কানাডা থেকে না, আনতে পারেনি। কিন্তু এখানে এখানে আমি একটা কথা বলি, বলুন। বাস্তবায়ন করা না গেলেও কি রায়টা কি জরুরি ছিল না নৈতিক ভাবে? যদি কেউ হত্যার অপরাধে অপরাধী হয়, আমি তাকে আনতে পারবো না জানি, কিন্তু তার বিরুদ্ধে যে আমি রায়টা দিব না, এটা কি প্রয়োজনীয় না? না, রায়ের ব্যাপারে আমরা কথা বলছি না, আমরা বলছি যে সাক্ষী সাবুত প্রমাণ, একটা আচ্ছা। ট্রায়ালের যে আপনি রায় দেবেন সেই রায়টা কতটা ফেয়ার। এখন আপনি আমি যখন কথা বলছি এর ফাঁকেই কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে যে ইট ওয়াজ আনফেয়ার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে যে এই হুম, হুম, জাস্টিস, হুম। এই বিচারটা ট্রায়ালটা তাদের কাছে আনফেয়ার এবং আনজাস্টিস মনে হয়েছে। নট অনলি দ্যাট, ইকোনমিক জার্নাল না ইকোনমিস্ট তারাও বলেছে যে এত দ্রুততম সময়ে বিচার করাটা এটা আনফেয়ার এবং এটা জাস্টিস হয়েছে বলে মনে হচ্ছে না। তাহলে আপনি কিন্তু শুরুতেই নেগেটিভ ফিডব্যাক গুলি পেতে শুরু করেছেন, তাই না? এবং আপনাদের কাছেই আমি শুনি বিভিন্ন টক শোতে আপনারা বলেন যে একটা দেশে যখন এইরকম একটা দলের প্রায় 40-50% সাপোর্টার থাকে, তার শীর্ষ নেতাকে বিচার করার সময় অনেকগুলো বিষয়ে যত্ন নেওয়ার প্রয়োজন ছিল এবং অনেকগুলো বিষয় মাথায় রাখার প্রয়োজন ছিল। আমার তো মনে হয়েছে যে আমাদের সময় শেষ, তড়িঘড়ি যাওয়ার আগে আমি আমার কাজটা করে যেতে চাচ্ছি, এরকম একটা মনোভাব কাজ না, করেছে, আসলে যেটা আপনি যেটা দেশ ও বললেন, জাতির জন্য অমঙ্গলের। না, আসলে আমি কিন্তু অ্যামনেস্টির যে বক্তব্যটা, এটা আমি আপনাকে আরেকবার পড়ে শোনাই। আপনার বলেন। কথা যদি বলেছেন, আমি তবুও একটু পড়ে শোনাই দর্শকদের জন্য। তারা বলেছে যে 2024 সালের জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, সেজন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় তদন্ত ও বিচার কাজ হতে হবে। কিন্তু এই বিচার ও সাজা কোনোটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত হয়নি। এটা একটা বড় অভিযোগ, তাদের অবজারভেশন তো এটা আচ্ছা, বড় আমি একটা আরেকটা অভিযোগ। কথা আপনাকে বলবো, আরো একটা কথা জি। আপনাকে আমি বলবো, প্লিজ গো টু দ্য মেইন টেক্সট, যেটা ইংরেজিতে ওরা বলেছে ওইটা। কারণ আমাদের দেশে বাংলা কি করে জানেন, ওই যে পুলিশ পেট্রোল করতেছিল ওইটাকে বলছে পুলিশ পেট্রোল চড়াইতে চড়াইতে এদিক থেকে ওইদিকে গেছে।
না, হ্যাঁ, এখানে কিন্তু টুইস্ট থাকতে পারে, যদিও এটা ঠিক আছে মনে হচ্ছে। আমি এটা আমার কাছে অরিজিনালটা মনে হয় পড়েছি। ঠিকই আছে, আমি তো চেক করেছি, এটা ঠিকই আছে, একই রকম এরকমই। হ্যাঁ, অরিজিনালি এরকম আছে ঠিকই। এটা মনে হচ্ছে। সামহাউ ইউ আর হুম, লাকি যে আপনি অরিজিনাল হুম, ভার্সনটা পেয়েছেন, কারণ এটাকে টুইস্ট করলে কিন্তু বদলে যাবে। আমরা টুইস্ট বদলে চাচ্ছি যাবে। না। হ্যাঁ, এবং আপনি হয়তো জানেন যে তসলিমা নাসরিন একটা লেখাও লিখে ফেলেছে ইতিমধ্যে ইন্ডিয়ান টুডেতে বোধহয়। হ্যাঁ, এবং সেখানে তাই তিনি, না? হ্যাঁ, উনি হ্যাঁ। যেটা বলছে যে এই সমস্ত আনফেয়ারনেস যদি হাসিনার ক্ষেত্রে হয়, তাহলে ইউনূস সাহেব ফেয়ার হইলো কিভাবে? শি হ্যাজ রেজ দিস কোয়েশ্চেন। ওকে, এবং আমার হুম, শুধু একটাই প্রশ্ন। ইউনূস আমাদের প্রধান কি যেন উনার প্রধান উপদেষ্টা। উপদেষ্টা, হ্যাঁ, হুম, প্রধান হুম, উপদেষ্টা বলছেন এতই গুরুত্বপূর্ণ যে উনার পদবিও আমরা ভুলে যাই মাঝে মাঝে। যাই হোক, এখন উনি এই যে বলছেন যে আজকে যে প্রমাণ হলো কেউ আইনের ঊর্ধ্বে নন, তাহলে মশাই আপনি জি। কি আইনের ঊর্ধ্বে? আপনি আইনের ঊর্ধ্বে? হ্যাঁ, আপনি যে এতগুলি সুদ মওকুফ করে ফেললেন, সমস্ত ব্যাংকগুলির সমস্ত টাকা আপনি, দেখেন আমি আমি কখনোই বায়াস হতে চাই না আমার আলোচনায়। কিন্তু এই ঘটনার পর জি। থেকে আমার শেখ হাসিনার প্রতি দুর্বলতা জন্মেছে। এই কারণে আপনি তাকে ট্রায়াল না করেই বলছেন আমি ফাঁসি দিব। এটা কেন মানবো আমি? আপনি হুম, ট্রায়াল করেন, ন্যায্য বিচার করেন, তাকে ডিফেন্ড করার সুযোগ দেন ভাই। পৃথিবীতে একটা লোক যে তার স্ত্রী পুত্রকে খুন করে তাকেও কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। তাই না? এবং এই রাইট। বিচার যে একটা প্রহসন, তার একটা প্রমাণ কিন্তু রেখে গেছে তারা। আমি কোনো আর্গুমেন্টের কথা বলবো না, কোনো সাক্ষীর কথা বলবো না। আমি শুধু একটা ছবির কথা বলবো, যেই ছবিতে আসামি পক্ষের উকিল হেসে হেসে দাঁত কেলিয়ে বলছে আমার খারাপ লেগেছে এই রায়। এর চেয়ে ফার্স কি হইতে পারে? হ্যাঁ, সে ৩২ পাটির দাঁত বের করছে যে আমার এই রায় ভালো লাগেনি। আরে মিয়া, নিমক হারামেরও তো একটা সীমানা আছে না? তোমারে যে দায়িত্ব দিয়েছে, হ্যাঁ, আপনি জানেন কুরুক্ষেত্রের, এই যে মহাভারতের কথা বলছি আমি, মহাভারতের জি, সবচেয়ে খারাপ চরিত্র ছিল শকুনি, যে যুদ্ধ লাগিয়ে জি, দিয়েছিল। কিন্তু জি। শকুনি সবার আগে স্বর্গে গিয়েছিল, কেন জানেন? সে তার কর্তব্য থেকে বিচলিত হয়নি। সে কার পক্ষে বিপক্ষে সেটা বড় কথা না, দেবতার পক্ষে না বিপক্ষে, কিন্তু তার কর্তব্য সে অবিচল ছিল। এই লোকটা তো কর্তব্যেই অবিচল নয়, এবং যে পক্ষ সমর্থন করে সে আদালতে বক্তব্য দিচ্ছে তার ব্যাপারে সে দাঁত কেলিয়ে ফাঁসির আদেশে বলছে আমি খুশি হইনি। এইটা বিচার? হুম, এটাই বাংলাদেশ? এবং আমি আপনাকে আরো একটা কথা বলবো, আহ, হুম, কি বলে মাসুদ ভাই, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। ৪০ বছর লিবিয়া শাসন করেছিল গাদ্দাফি। হুম, হুম, তারপরে আপনার দীর্ঘ সময় ধরে তাকে, তাদেরকে যখন সরানো যায়নি, তখন কিন্তু আন্তর্জাতিক চক্রান্ত করে তাদেরকে সরিয়েছে। তাই না? সেই জি। বিচারগুলো কিন্তু, সেই সেই অন্যায়গুলো কিন্তু ইতিহাসে জমা আছে। সিরিয়াসলি এই ইতিহাসে জমা আছে কিন্তু এগুলো। একটা কথাই আছে, হিস্ট্রি রিপিট ইটসেলফ। এই যে কাদের সিদ্দিকী একটা কথা বলেছে, যদিও কাদের সিদ্দিকী খুবই নড়বড়ে মানুষ, কিন্তু তিনি একটা কথা বলেছে না, যে আমাদের অনেক আগেই শেখ হাসিনা ডক্টর ইউনূসকে চিনতে পেরেছিল। আসলেই তো চিনতে পেরেছিল। উনি তো মারতে বলেনি, উনি বলছিল যে একটু চুবাইয়ে নেন এবং উনি যেন না মরে খেয়াল রেখে নেন কিন্তু। হ্যাঁ, যে পদ্মার পানিতে চুবাই আনতে বলছিল কিন্তু না মরে এটা খেয়াল রাখে। আর এই লোকটা একেবারে ফাঁসিয়ে দিয়ে দিছে। তো আপনি এই যে প্রতিহিংসার, এই যে প্রতিহিংসার চরিতার্থকরণ, এইটা তো বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে না। তার হ্যাঁ, মানে আপনি আপনি দেখেন বলছেন যে, তার মানে আপনি বলছেন যে, বলেন যে আসামি পক্ষের আইনজীবীর যে আচরণ, সেটাই আপনাকে বলে দিয়েছে যে বিচার কেমন হয়েছে। এক্স্যাক্টলি। উনি হেসে হেসে বলছে আপনাকে যদি এখন ফাঁসি দেওয়া হয়, আমাকে যদি একটা টক শোতে ডাকা হয়, আর আমি যদি হেসে হেসে বলি হ্যাঁ, আমার মাসুদ ভাইয়ের জন্য খুব খারাপ লাগতেছে, ইজ ইট ইজ ইট মাই রিয়াকশন? এটা কি আমি আপনাকে ভালোবাসলে করতে পারবো? আমার তো বাকরুদ্ধ হওয়ার কথা, আমার তো রেগে যাওয়ার কথা, আমার তো আর্গুমেন্টিভ হওয়ার কথা। আমাকে তো আর্গুমেন্টের জন্য নিয়োগ করা হয়েছে, তাই না? না, আমি আমি বুঝতে পেরেছি। তাহলে এখন আপনার কি মনে হচ্ছে, এর আফটার ইফেক্ট কি আপনি মনে করেন যে নির্বাচনে, এর কোন আসন্ন নির্বাচনে এর কোনো প্রভাব পড়তে পারে? দেখুন, আসন্ন নির্বাচন হচ্ছে যে, এটা কি আপনি শিওর? এই যে আবার একটা প্রসঙ্গ তুললেন, যে ব্যাপারে গণভোট চেয়েছে মাসুদ ভাই, আমার কাছে মনে হয় না। আপনাকে আমি ৩টা প্রশ্ন করতেছি, যে আপনি কি আজকে ভাত খেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি কি আজকে ভাত খাননি? তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনি ভাত না খেলে আপনার কি মন খারাপ হয়? হ্যাঁ না বলেন দেখি, বলেন না আপনি হ্যাঁ না। আপনি তো এরকম একটা প্রশ্ন দিচ্ছেন, ইন্টার হুম, রিলেটেড ৪টা প্রশ্ন দিয়ে আপনি বলতেছেন গণভোট। প্রশ্নটা সীমা থাকে, তাই না?
প্রহসনের তো একটা 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 সীমা থাকা উচিত। এই গণভোট তো, এবং এই গণভোট আর ভোট একদিনে, মানুষ একটা সামলাইতে পারতেছে না, কয়ের মধ্যে আরো 4টা দিয়া বলে গণভোট দিতে হবে। রিফিউজিং, কনফিউজিং না? আপনি, আপনাকে ভোট মানে কি? আপনাকে রিক্সাওয়ালার কথা মনে রাখতে হবে, গ্রামের চাষির কথা মনে রাখতে হবে, গৃহকর্মী আছেন তাদের কথা মনে রাখতে হবে, গার্মেন্টস এর মানুষের কথা মনে রাখতে এখানে হবে। আরেকটা তারা এগুলো বোঝে? এই গণভোট নিয়ে আরেকটা কথা বলা হচ্ছে, যেটা আমি বলেছিলাম আর কি, আপনি এটা একবার ভাবেন। সেটা হলো আমাদের দেশের সরকারি হিসেবে আমাদের সাক্ষরতার হার হলো 77.9%। তার মানে ধরলাম 78। তাহলে 22% লোক তো লিখতেও জানে না, পড়তেও জানে না। আর যে হুম। 78% জানে, তাদের মধ্যে কিন্তু অনেক আছে কেবল নামটা স্বাক্ষর করতে পারে কোনোভাবে, আর কিছু পারে না। হ্যাঁ, তো এখানে যে এখানে শিক্ষিত মানে কাজে না। হ্যাঁ, তো তাহলে তাদের কাছে এরকম 4টা প্রশ্ন, এবং প্রশ্নের ভাষা দেখবেন আপনি, যারা খুব ভালো বাংলা বলতে পারে তারাও অনেকে বুঝবে না ভাষাটা আসলে কি। এটা হলো হ্যাঁ, সংবিধানের যে ভাষা, সেই ভাষা দিয়ে দিয়েছে। তো জি। এটা কতটুকু কি গ্রহণযোগ্য হবে আমি বুঝতে পারি না। মানুষ কি বুঝবে, কি দিবে, এবং তার উপর নির্ভর করে কিভাবে কি ফলন। বাংলা একটা বলে না, যেমন ফ্যাক্টরি তেমন মাল। এটা বেরিয়েছে তো রিয়াসের মাথা থেকে না। তো পেঁয়াজের মতো তো ওখানে কোষ ছাড়াইতেই থাকবেন খালি, ছাড়াইতে ছাড়াতে 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 তো পেঁয়াজ আর শেষ হবে না, বুঝছেন? এখন যে কঠিন, আমি পড়েছি এটা, যে বাংলায় এটা লেখা হয়েছে, এটা আসলে অনেক। আরেকটা বিষয় বলেন, যারা 18+ তারাও তো ভোট দিবে, তাই না? তো হুম 18 থেকে 20 বছরের মেয়েদেরকে বোঝার বয়স হয়েছে এই ধরনের ভাষা? 1% তো এটা বুঝতে পারবে না, তাই না? এবং এগুলো যে বিষয়গুলো বলতেছে সেগুলো যদি গুরুত্বপূর্ণ হয়, কিন্তু তাদের জন্য তো হুম এগুলো মাথা ভারী, এ তো যাবে না। কিন্তু আমার মনে হয় কি যে এই মুহূর্তে আমি আমি যেটা বলতে চাই আপনাকে ভেরি অনেস্টলি, আমার মনে হচ্ছে শেখ হাসিনাকে তারা আরো এক ধাপ পপুলারিটি দিলেন, হুম। আরো এক ধাপ দিকে এগিয়ে দিলেন বলে আমার মনে হয়েছে। এত তাড়াহুড়া করে এটা হতো। তারপরে তাহলে এখন মনে করেন আরেকটা জিনিস, আমি এই যে জিনিসটা বলি শেষ করবো আলোচনাটা। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যখন এই ফাঁসির রায় যখন পড়া হচ্ছিল, ফাঁসির রায় তো অনেকক্ষণ ধরে পড়া হয়েছে, প্রায় 2.5 ঘন্টা। যখন পড়া হচ্ছিল তখন আমি দেখলাম, আমাদের বাসার সামনে দিয়ে দেখলাম যে মেইন রোড দিয়ে দুটো বড় বড় এক্সকাভেটর গেল ওখানে। তারা নাকি ওই ধানমন্ডির 32 নম্বরে যতটুকু অবশিষ্ট আছে সেটুকু ভেঙে খেলার মাঠ বানাবে। খেলার মাঠ তো ভালো জিনিস, কিন্তু এখন খেলার মাঠের জন্য ওদের দায়িত্বটাই বা কে দিল? আর তারাই বা ওখানে কেন গেল? ওই বাড়িটি ভাঙতে হবে কেন? ওই বাড়িটা কি যারা ভাঙতে গেল তাদের বাড়ি না কার বাড়ি? এটা কার সম্পত্তি? তো এটা তো আগে একবার তারা ভেঙেছে, আর হয়তো সেই উৎসাহে গিয়েছে। কিন্তু এবার দেখলাম যে পুলিশ এবং আর্মি তাদেরকে থামালো। তো এবং তারা কিন্তু থামতে চায়নি, তারা অপমানিত বোধ করছে তাদের থামানোর জন্য। এবং তারা সারাদিন চেষ্টা করে গেছে। আপনার সন্ধ্যার পরেও দেখেছি তারা ওখানে লেগেছিল ভাঙার জন্য। তো এই যে প্রবণতাটা, এটা এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, এটা তো একটা সাইক্লিক অর্ডারে ঘুরছে, তাই না? আপনি খেয়াল করেন, আপনি বলছেন যে একটা উত্তেজনায় ভাঙতে গেছে, উত্তেজনায় ভাঙতে যায়নি। একটা ছেলে তো বলেছে যে কারণ মিলিটারি যখন জিজ্ঞেস করেছে বলছে এটা ওদের কিবলা, কেবলা, এছাড়া ব্যবহার করেছে যে এটা ওদের কেবলা, ওদের এটা ভেঙে দিলে সবকিছু ভেঙে যাবে। তার মানে কি প্রি ডিসাইড, এটা তাদের মাথায় এটা ঢোকানো হয়েছে যেটা আওয়ামী লীগের তীর্থভূমি, বা যারা আওয়ামী পলিটিক্স করে তাদের এটা মানে কি বলবো পবিত্র ভূমি, এটাকে ভেঙে গুঁড়িয়ে দাও। এবং এখন আপনাকে যদি আমি এখন মানে আমরা সন্ত্রাসী হই, তাহলে একটা কথা কি আমরা জিজ্ঞেস করব না? বঙ্গবন্ধু তো মরে গেছে, অনেক আগে মারা গেছেন, অনেক আগে 75 সালে। তার সন্তানদের কেউ জীবিত নাই, পুত্র সন্তানদের। তার ভাবেই এমনকি আপনি যদি লিখিতও দেন, আমি আরো আপনি দেন, কই কত শতাংশ হাসিনা এবং রেহানা পায়? বাকিগুলি ভাঙার তো তুমি খেয়েছে। তারা কি এই 24শে জুলাই, কি জানি জুলাই 24শে যে ঘটনা করে সে সময় তারা জীবিত ছিলেন? তাদের কি বাড়িঘর থাকার অধিকার নেই? তাদের নিজস্ব বাড়িঘর থাকবে না? এটাকে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, এটাকে মাঠ বান খেলতে হবে। এই আইটাই তো মারাত্মক। এটা কিন্তু আমি বলছি কি, আমি বারবার বলছি আপনাকে, যদি কোনদিন পলিটিক্স ঘুরে দাঁড়ায়, ঘুরে তো দাঁড়াবে, বাংলাদেশের যে ইতিহাস, বাংলাদেশের যে অতীত ঘুরে দাঁড়ায়, তাহলে এগুলো কিন্তু
মানে আমি বলছি যে প্রতিশোধের যে নতুন বীজ বপন করা হয়েছে, যিনি বপন করেছেন তিনি যেমন ফল পেয়েছেন, আজকে যারা বপন করছেন তারা পাবেন। প্রতিশোধ কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। আপনি নিশ্চয়ই জানেন, গানটা কথা ছিল, যদি আই ফর আই হয় তাহলে পৃথিবী হবে। আপনার চোখের বদলে যদি আমার চোখের বদলে যদি আপনার চোখ নেই, তাহলে আমরা দুজনেই অন্ধ হয়ে যাব, তাই না? এবং বুদ্ধির এক কথা আছে যে আপনি জ্ঞানত যদি কারো জন্য কবর খোঁড়েন, মনে রাখবেন আপনি দুটো কবর, একটি সেই লোকটি এবং অচিরে আপনি। এটা মনে রাখতে হবে অন্যায় ভাবে যদি আপনি কারো জন্য করেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। আমরা এই আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সিডনি থেকে অজয় দাশগুপ্তের কি প্রতিক্রিয়া, কি অনুভূতি। কালকে যে ঘটনা ঘটেছে, যে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটা নিয়ে বিদেশের বিভিন্ন সংস্থাও নানা রকম প্রতিক্রিয়া দিয়েছে, সেগুলিও আমরা দেখছি। কিন্তু তার উপরে সবচেয়ে বড় কথা কি, আমরা কিন্তু চেয়েছি, সবসময় চেয়েছি যে 24-এর যে অভ্যুত্থান ছিল, গণ অভ্যুত্থান ছিল, সেই অভ্যুত্থানে তো অনেক মানুষ মারা গেছে, নির্মমভাবে নিহত হয়েছে। সেই হত্যাকাণ্ডগুলো তাদের যে পরিবার, তাদের পরিবারগুলো এখন তো যেভাবে কষ্ট করে বেঁচে আছে, তাদের সন্তান অথবা তাদের আত্মীয় স্বজনের স্মৃতি নিয়ে, তার একটা প্রতিকার হোক, এটা তো আমরা সবাই চাই। কিন্তু প্রতিকারের নামে আসলে যেটা হচ্ছে, তাদেরকে আসলে প্রতিকার হচ্ছে। এখানে ইন্টারন্যাশনাল এই সংস্থাগুলো, এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ওরা কিন্তু বলেছে যে তারা সবসময় দাবি করেছে যারা মারা গেছেন তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়া, তাদেরকে পুনর্বাসিত করা। সেই কাজটাকে আমরা করতে পেরেছি। আমরা যেন এক ধরনের প্রতিহিংসার চরিতার্থের দিকে বেশি মনোযোগী হয়েছিলাম। সেটাই কি জরুরি? যে কথাটা অজয় দাশগুপ্ত নিজেও বললেন, যে আপনি যদি চোখের বদলে চোখ তুলে নেন, একসময় হয়তো পুরো পৃথিবী অন্ধ হয়ে যাবে। আমরা কি সেটাই চাচ্ছি? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এবারই প্রথম নয়, এবারই শেষ নয়, আগামীতে আরো চলতে থাকবে।